গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা ছেলেটা, আজ তৃতীয় এবং শেষ পর্ব। টিফিন টাইমটা রনির খুব খারাপ কাটে। তখন তার প্রধান চেষ্টা থাকে লুতোপাইনের কাছ থেকে লুকিয়ে থাকা। সেটা কখনো সম্ভব হয় না। লুতোপাইন খুঁজে খুঁজে বের করে ফেলে। আজ রনি ঠিক করেছে সে এমনভাবে লুকিয়ে থাকবে যেন লুতোপাইন কিছুতেই তাকে খুঁজে না পায়। টিফিনের ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে রনি বইয়ের ব্যাগ নিয়ে ছুটে বের হয়ে গেল। চট করে একবার ঘাড় ঘুরিয়ে দেখল, যা ভাবছে তাই। লুতোপাইন তার দিকে তাকিয়ে দ্রুত ব্যাগ গোছাচ্ছে। কি সর্বনাশ! স্কুল কম্পাউন্ডে থাকা যাবে না। যেখানেই যাবে লুতোপাইন তাকে খুঁজে বের করবে। স্কুল কম্পাউন্ডের বাইরে চলে যেতে হবে। দারোয়ান তাকে সেটা করতে দেবে না, গেটে আটকাবে। দারোয়ানকে বলতে হবে, গেটের বাইরে আমার গাড়ি আছে, গাড়িতে আমার স্কেল, আমি স্কেল আনব। দারোয়ান রনির ড্রাইভারকে চেনে। রনি দেখেছে এই দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে চা খাচ্ছে। কাজেই দারোয়ান তাকে ছেড়ে দেবে। সে করবে কি? টিফিনের সময়টা গাড়িতে বসে থাকবে। টিফিন পিরিয়ড শেষ হলে স্কুল কম্পাউন্ডে ঢুকবে। একটা সমস্যা অবশ্যই থেকেই যায়। এই মেয়ের যা বুদ্ধি! লুতোপাইন তাকে খুঁজে না পেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করতে পারে। রনি কোনো ঝামেলা ছাড়াই স্কুল কম্পাউন্ডের বাইরে চলে এলো, গাড়ির কাছে গেল। ড্রাইভার গাড়ির আশেপাশে নেই। গাড়ি তালা মেরে কোথায় যেন গেছে। রনিদের গাড়ির পাশে ভক্সওয়াগন গাড়িটাও আছে। এই গাড়ির ড্রাইভার নেই, ড্রাইভারের সঙ্গীও নেই। সবাই দল বেঁধে কোথাও আড্ডা দিতে গেছে বলে মনে হয়। দুই গাড়ির দুই ড্রাইভার একজন আরেকজনের শত্রু হবার কথা, কিন্তু তাদের মধ্যেও খুব খাতির। তারা একসঙ্গে চা খায়, সিগারেট টানে। হ্যালো রনি। রনি তাকিয়ে দেখে হাব্বতালি রিকশায় বসে আছেন। রিকশা রনির দিকে আসছে। আছো কেমন? ভালো আছি। বেড়াতে যাবে নাকি? আমার ক্লাস আছে। ছাত্র জীবনে এক আধবার স্কুল না পালালে স্কুল জীবন সম্পূর্ণ হয় না। আর তাছাড়া আজকে টিফিনের পর তোমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাসও নেই। গেমস, লাইব্রেরি, মিউজিক, এই তিনটাই তো, তাই না? আপনি কি করে জানলেন? একদিন গিয়েছিলাম না তোমাদের স্কুলে, রুটিন ঘেঁটে দেখলাম। কে উঠবে রিকশায়? রনি কিছু না বলে রিকশায় উঠে পড়ল। মন ঠিক আছে রনি? ঠিক আছে। ঘোঁচ চিকিৎসা লাগবে না? না। আমরা কোথায় যাচ্ছি? হাব্বত আলী বললেন, হাসপাতালে গেলে কেমন হয়? তোমাদের নাজমা মিস আছেন, তাকে দেখে এলাম, যাবে? রনি আগ্রহের সঙ্গে বলল, যাব। হাব্বত আলী বললেন, ওনার অবস্থা ভালো না, তবে এখনো বেঁচে আছেন। দেশের বাইরে নিতে পারলে ভালো হতো। দেশের বাইরে নিচ্ছে না কেন? বললেই তো নেওয়া যায় না। টাকা লাগে রে বাবা, টাকা লাগে। টাকা উল্টালে কি হয় জানো? কাঁটা। একটা চন্দ্রবিন্দু যোগ করলে কাটা হয়ে যায় কাঁটা। কাঁটা মানে কণ্টক। রনি বলল, এইসব কি হাবিজাবি বলছেন? হাব্বত আলী নিঃশ্বাস ফেলে বললেন, জগৎটাই হাবিজাবি। বলেই সুর করে প্রায় গানের মতো গাইলেন, ওপরে কণ্টক দাও, নিচেতে কণ্টক, ডাল কুত্তাদের মাঝে করহ বন্টক। রনি বলল, এই ছড়াটার মানে কি? হাব্বত আলী বললেন, কোনো মানে নেই। চোখ বন্ধ করো, এখন আমরা কিছুক্ষণ শূন্যে ভ্রমণ করব। রনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। বাহ, সত্যি সত্যি মনে হচ্ছে সে শূন্যে ভেসে যাচ্ছে। প্রথম দিনের চেয়েও আজকের শূন্যের ভাষাটা অনেক বেশি মজার হচ্ছে। এই মজার ব্যাপারটা লুতোপাইনকে বললে হতো, সেও মজা পেত। লুতোপাইনের কথা ভেবে হঠাৎ তার কেন যেন একটু খারাপ লাগল। হাব্বত আলী বললেন, মন খারাপ কেন রে বেটা? রনি বলল, মন খারাপ না,
আপনি আমাকে ব্যাটা বললেন কেন? আদর করে বললাম। আমার বাবা আমাকে ব্যাটা ডাকত। কি ডাকত সেটা তো তোমার মনে থাকার কথা নয়। মনে আছে। ব্যাটা উল্টা করলে কি হয় জানো? ব্যাটা উল্টা করলে হয় টাবে। হাব্বত আলী সুর করে বললেন, টাবে টাবে দুটা ভাত খাবে। আপনি তো হাবিজাবি কথা বলেন কেন? বিরক্তি লাগছে? লাগছে। বিরক্তি কাটাবার একটা বুদ্ধি শিখিয়ে দেব? দিন শিখিয়ে। আজ না। আজ না কেন? হাসপাতালে চলে এসেছি আমরা, এই জন্যে আজ না। রনি এই প্রথম কোনো হাসপাতালে ঢুকেছে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বলে একটা জায়গা, সেখানে মরণাপন্ন সব রোগীকে রাখা হয়েছে। নাকে নল, মুখে নল। নাজমা ম্যাডামের পুরো শরীরটা ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ, মুখে ব্যান্ডেজ, শুধু চোখ দুটা খোলা, সেই চোখ বন্ধ। রনির শরীর কাঁপতে লাগল। কি ভয়ঙ্কর অবস্থা! সে শক্ত করে হাব্বত আলীর হাত ধরে বলল, বাসায় যাব। হাব্বত আলী বললেন, অবশ্যই বাসায় যাবে, তবে তুমি যে মিসকে দেখতে এসেছ এটা তাকে জানিয়ে গেলে তিনি হয়তো খুশি হবেন। মিসের কাছে গিয়ে বলো, মিস, আমি রনি। ভয় লাগছে। ভয় লাগার কিছু নেই, বলো। রনি কাঁদো কাঁদো গলায় বললেও, মিস, আমি এসেছি। নাজমা মিস সঙ্গে সঙ্গে চোখ মেললেন, একটু মাথা কাত করে রনিকে দেখলেন। তার ঠোঁটের কোণায় সামান্য হাসির আভাস দেখা গেল। রনির কি যে খারাপ লাগল! সে বুঝতে পারছে তার চোখে পানি এসে যাচ্ছে। সে চায় না মিস তার চোখের পানি দেখেন, কিন্তু চোখের পানি সে আটকাতে পারছে না। হাব্বত আলী সাহেবকে জিজ্ঞেস করতে হবে উনি চোখের পানি আটকাবার কোনো কৌশল জানেন কিনা। জানার তো কথা, উনার যা বুদ্ধি। রিকশায় ফেরার পথে রনি মন খারাপ করে থাকল। হাব্বত আলী বললেন, রনি, আজ কিন্তু আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো না। রনি বলল, কেন পারবেন না? কারণ তোমাদের বাসায় হুলস্থুল পড়ে গেছে, পুলিশে খবর দেয়া হয়েছে। তোমাকে যদি আমি নামিয়ে দিই, পুলিশ সঙ্গে সঙ্গে আমাকে হাজতে ঢুকিয়ে দেবে। হাজত কি? অপরাধীদের ধরে প্রথম যেখানে রাখে তার নাম হাজত। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। হাজত হল হাবিয়া দোজকের খালাতো ভাই। হাবিয়া দোজক কি? দোজকের ইংরেজি হচ্ছে হেল, আর হাজত হচ্ছে হাবিয়া দোজকের ফার্স্ট কাজিন। এখন বুঝেছ? আমি রিক্সাওয়ালাকে সব বুঝিয়ে দিচ্ছি, সে তোমাকে ঠিক তোমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একা যেতে ভয় পাবে না তো? পাবো। পরের বার যখন তোমার সঙ্গে দেখা হবে তখন ভয় দূর করার কৌশল শিখিয়ে দেব, ঠিক আছে? জি, ঠিক আছে। কয়েকবার ঘোঁত বলে দেখতে পারো, ঘোঁত বললেও ভয় কাটার কথা। হাব্বত আলী রিক্সা থেকে নামলেন, রিক্সাওয়ালাকে ঠিকানা বুঝিয়ে ভাড়া দিয়ে দিলেন। রনিকে বললেন, তোমাকে একটা ললিপপ কিনে দিই, ললিপপ খেতে খেতে যাও। রনি বলল, দিন। হাব্বত আলী রনিকে সবুজ রঙের একটা ললিপপ কিনে দিলেন। রনি বলল, থ্যাঙ্কস। হাব্বত আলী বললেন, সবুজ রংটা দেখে একটা কথা মনে পড়েছে। তোমার মিসকে যে গাড়িটা ধাক্কা দিয়ে পালিয়ে গেছে সেটার রং ছিল সবুজ। তোমাদের বাসায় তো অনেকগুলি গাড়ি, সবুজ রঙের কোনো গাড়ি কি আছে? রনি বলল, না। রিক্সা চলতে শুরু করেছে। হাব্বত আলী রোদে দাঁড়িয়ে হাত নাড়ছেন। রনির বাবা মজিদ সাহেব রনিকে নিয়ে লাইব্রেরি ঘরে বসেছেন। তার মুখ গম্ভীর। তিনি একটু পরপর আঙুল দিয়ে তার কপাল টিপে ধরছেন। রনির ধারণা তার প্রচণ্ড মাথা ব্যথা। মাথা ব্যথা হলেই মানুষ এইভাবে টেপে। রনি? জি? পুলিশ অফিসার আফসার উদ্দিন সাহেব এসেছেন, তিনি তোমার সঙ্গে আলাদা বসবেন। তার আগে আমি তোমার সঙ্গে কথা বলবো, প্রতিটি প্রশ্নের ঠিক জবাব দেবে। জি।
টিফিন টাইমে তুমি আজ স্কুল থেকে পালিয়ে গেছো? পালিয়ে যাইনি, উনার সঙ্গে গেছি। আগে যে লোক তোমাকে নিয়ে গিয়েছিল সেই লোক? রনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, অন্য লোক। অন্য লোক মানে কি? কি বলো এইসব? ওই লোকটা দেখতে কেমন? ওনার গায়ের রং খুব ফর্সা, মাথায় ক্রিকেটারদের মতো ক্যাপ, গায়ে লাল চাদর। মজিদ সাহেবের মুখ হা হয়ে গেল। তিনি নড়ে চড়ে বসলেন, এদিক ওদিক তাকালেন। রনি স্পষ্ট বুঝতে পারছে তার এই মিথ্যা কথা ওনাকে কাবু করে ফেলেছে। রনি ঠিক করল এই মিথ্যাই সে চালিয়ে যাবে। লোকটা তার কোনো পরিচয় দিয়েছে তোমাকে? না। পুরো ঘটনা বলো। কিভাবে তুমি স্কুল থেকে বের হলে? কিভাবে তার সঙ্গে চলে গেলে? কোনো ডিটেল বাদ দেবে না, আর এভাবে পা দুলিও না। পা দোলালে আমার কনসেন্ট্রেশন কেটে যায়। বলো এখন। কি বলবো? কিভাবে তুমি লোকটার সঙ্গে গেলে? উনি রিক্সা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমাকে দেখেই বললেন, আয় বেটা, উঠে আয়। আমি রিক্সায় উঠে গেলাম। তোমাকে বেটা বলল? জি। আর তুমি সঙ্গে সঙ্গে রিক্সায় উঠে গেলে? জি। কেন? ওনাকে আমার খুবই পরিচিত মনে হচ্ছিল তো, সেই জন্য। পরিচিত মনে হচ্ছিল? জি। কি করলে তোমরা? আমরা অনেকক্ষণ রিক্সায় করে ঘুরলাম। উনি আমাকে ললিপপ কিনে দিলেন, ললিপপ খেলাম। উনি ছড়া বললেন। কি ছড়া বললেন? টাবে টাবে দুটা ভাত খাবে। তারপর কি হলো? আমরা নাজমা মিসকে দেখতে হাসপাতালে গেলাম। নাজমা মিস? হ্যাঁ, আমাদের একজন মিস। সবুজ রঙের একটা গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। উনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। লোকটা তোমাকে হাসপাতালে নিয়ে গেল? জি। কেন? একটু আগেই তো বললাম, নাজমা মিসকে দেখতে নিয়ে গেলেন। সে তোমাকে বাসায় না নামিয়ে চলে গেল কেন? সেটা তো আমি জানি না। তুমি রিক্সা করে একা একা এসেছ? জি। ভয় পাওনি? একটু একটু ভয় পাচ্ছিলাম, তবে উনি আমাকে ভয় না পাবার একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। মন্ত্রটা মনে মনে পড়লে ভয় কেটে যায়। কি মন্ত্র? ঘোঁত মন্ত্র। কি মন্ত্র? ঘোঁত মন্ত্র। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কোনো প্রশ্ন করব না। পুলিশ ইন্সপেক্টর আফসার উদ্দিন সাহেব তোমার সঙ্গে কথা বলবেন। তার আগে তুমি হাত মুখ ধুয়ে নাস্তা খাও। আফসার সাহেবকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেব। আচ্ছা। রনি লাইব্রেরি ঘর থেকে চলে যাচ্ছে। মজিদ সাহেব একদৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। চিন্তার প্রধান কারণ রনি যে ছড়াটা বলল সেই ছড়া। এই ছড়া রনির আসল বাবা বলতেন। রনিকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলতেন, টাবে টাবে দুটা ভাত খাবে। রনির এই ছড়া মনে থাকার কোনো কারণ নেই। তাহলে ব্যাপারটা কি? ভৌতিক কোনো ব্যাপার অবশ্যই না। তিনি মনে করেন না রনির মৃত বাবা রনিকে নিয়ে রিকশায় ঘুরছেন। তবে কিছু একটা ঘটছে। সে কিছুটা কি? রনিকে নাস্তা দেবার সময় ইদ্রিস মিয়া গলা নিচু করে বলল, আপনার রিকশায় নিয়ে যে ঘুরছে সে কে জানেন? রনি বলল, না। কাউরে যদি না বলেন তাইলে বলতে পারি। আমি কাউকে বলবো না। আল্লাহর নামে কসম কাটেন। বলেন আল্লাহর কসম, কাউরে বলবো না। আল্লাহর কসম, কাউকে বলবো না। আপনার রিকশায় নিয়ে ঘুরছে আপনার আসল পিতা। উনি তো মারা গেছেন। ঘটনা তো ওইখানি, বড়ই জটিল ঘটনা। মৃত মানুষ কি ফিরে আসতে পারে? ক্ষেত্র বিশেষে পারে ভাইজান, ক্ষেত্র বিশেষে পারে। আমি একদিন বড় সাবরে আপনার ঘরে দেখছি, চেয়ারে বসে দোল খাইতেছেন। সত্যি? যদি মিথ্যা বলি আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। বড় সাহেবের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। কি কথা হয়েছে? আমারে জিজ্ঞেস করেছেন, ইদ্রিস মিয়া কেমন আছো? আরও অনেক আলাপ হয়েছে, সেই সব আপনারা বলা যাবে না। খুবই জটিল অবস্থা ভাইজান, খুবই জটিল অবস্থা। বাড়িতে পুলিশ আনা হয়েছে।
সিআইডি ডিবি কোনো লাভ নাই। লাভ নেই কেন? এইটা এখন পুলিশের বিষয় নাই, অন্য বিষয় হয়ে গেছে। মুন্সি মাওলানা কিছু করলেও করতে পারে। দেখি আপনার জন্য কোনো তাবিজ কবচের ব্যবস্থা নিতে পারি কিনা। তাড়াতাড়ি নাস্তা শেষ করেন, আপনার ঘরে পুলিশ অফিসার বসা। আফসার উদ্দিন সাহেব রনির ঘরে ঢুকে খুবই মজা পাচ্ছেন। আগ্রহ নিয়ে রনির খেলনা দেখছেন। একটি খেলনা তার মনোহরণ করেছে। কাচের একটা পাখি তার সামনে রাখা বাটিতে চুমুক দিয়ে পানি খেয়েই যাচ্ছে। পাখির তৃষ্ণা দূর হচ্ছে না। তিনি রনিকে জিজ্ঞেস করলেন, এই খেলনাটা কি ব্যাটারিতে চলে? রনি বলল, না। ব্যাটারি ছাড়া এটা কিভাবে হচ্ছে? আপনি তো ডিটেকটিভ, আপনি বের করুন। সায়েন্সের ব্যাপার তো, বুঝতে পারছি না। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। পাখিটার পানি খাওয়া বন্ধ করার কোনো উপায় আছে? হাত দিয়ে ধরলে পানি খাওয়া বন্ধ হবে, ছেড়ে দিলে আবার পানি খাওয়া শুরু করবে। আফসার উদ্দিন এসেছেন রনিকে জিজ্ঞাসাবাদ করতে। এখন তার কাজ হচ্ছে কিছুক্ষণ পরপর হাত দিয়ে ধরে পাখির পানি খাওয়া বন্ধ করা, আবার ছেড়ে দিয়ে পানি খাওয়ানো শুরু করা। রনি রকিং চেয়ারে দোল খেতে খেতে ভদ্রলোকের কাণ্ড দেখছে এবং বেশ মজা পাচ্ছে। কোনো বয়স্ক মানুষকে সে বাচ্চাদের খেলনা নিয়ে এভাবে খেলতে দেখেনি। রনি বলল, আপনার একটা জিনিস কিন্তু আমার কাছে আছে। আফসার উদ্দিন বললেন, কি জিনিস? আপনার নকল দাড়ি, আজ যাবার সময় নিয়ে যাবেন। আমার নকল দাড়ি তোমার কাছে গেল কিভাবে? আপনি চিন্তা করে বের করুন কিভাবে গেল। আপনি ডিটেকটিভ মানুষ, ডিটেকটিভদের অনেক বুদ্ধি হয়, ফেলুদার অনেক বুদ্ধি। ফেলুদাকে? ফেলুদাকে আপনি জানেন না? না তো। খুব নাম করা ডিটেকটিভ। জানি না তো। ফেলুদার খুবই বুদ্ধি, যত বড় ক্রিমিনাল হোক ফেলুদার হাতে ধরা পড়বেই। আপনি না এসে যদি আমার কাছে ফেলুদা আসতেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বলতে পারতেন কোন সবুজ গাড়িটা নাজমা ম্যাডামের রিকশাকে ধাক্কা দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে সবুজ গাড়ির ড্রাইভারকে অ্যারেস্ট করে ফেলতেন। আফসার উদ্দিন অবাক হয়ে বললেন, সবুজ গাড়ির ব্যাপারটা কি? এখানে সবুজ রং এলো কোত্থেকে? রনি বলল, সেটা আমি আপনাকে বলবো না, আপনি খুঁজে বের করুন। আর শুনুন, পাখির এই খেলনাটা আপনি নিয়ে যান, এটা আমি আপনাকে দিলাম উপহার। আরে না, তোমার খেলনা আমি কেন নেব? আপনাকে এই খেলনাটা নিতেই হবে। আপনি যদি না নেন আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আশ্চর্য ছেলে তো। আমি মোটেই আশ্চর্য ছেলে না, আমি আমার বাবার মতো হয়েছি। তোমার বাবা কি সবাইকে খেলনা দিয়ে বেড়াতেন? বাবার কোনো জিনিস দেখে কেউ যদি বলতো সুন্দর, বাবা তাকে সঙ্গে সঙ্গে সেই জিনিস উপহার হিসেবে দিয়ে দিতেন। ইদ্রিস চাচা আমাকে বলেছেন। শোনো খোকা, তুমি খুবই ভালো ছেলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তবে তোমার খেলনা আমি নেব না। আমার যখন খেলনাটা দেখতে ইচ্ছা করবে আমি এসে দেখে যাব। এখন আমার প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব দিতে আমার ভালো লাগে না। ভালো লাগে না এমন অনেক কাজ কিন্তু আমাদের করতে হয়। তোমার দুধ খেতে ভালো লাগে না, কিন্তু দুধ খেতেই হয়, তাই না? হ্যাঁ। যা প্রশ্ন করি সত্যি জবাব দাও। তুমি তো প্রচুর মিথ্যা বলো। মিথ্যা বলি? অবশ্যই। আজ যে লোকটার কথা বললে, মাথায় ক্রিকেটারদের হ্যাট, গায়ে লাল চাদর, সবই মিথ্যা। তোমাকে ছড়া বলেছে টাবে টাবে দুটা ভাত খাবে, এই ছড়ার ব্যাপারটা তুমি জানো। ইদ্রিস মিয়া তোমার বাবার বিষয়ে গল্প করার সময় এই ছড়ার কথা বলেছে। আর লোকটার বর্ণনাও তুমি ইদ্রিসের কথা অনুযায়ী করেছ, যাতে সবাই মনে করে তুমি তোমার বাবাকে রিকশায় দেখেছ। তুমি তোমার বাবাকে নিয়ে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছ। রনি রকিং চেয়ারে দুলুনি বন্ধ করে তাকিয়ে আছে। এখন তার কাছে মনে হচ্ছে লোকটার বুদ্ধি ফেলুদার মতো না হলেও খুব কমও না। রনি, জি? ইদ্রিস মিয়া যে বলে তোমার ঘরে সে তোমার বাবাকে দেখেছে, তা কি তুমি জানো? জানি। সে কি দেখেছে সেটা জানো? কি দেখেছে? সে তোমাকেই দেখেছে। তুমি আমার নকল দাড়ি পরে চাদর গায়ে এখন যেভাবে দোল খাচ্ছ,
সেইভাবে দোল খাচ্ছিলে? ভালো কথা। লাল চাদরটা কোথায়? রনি বলল, কাবার্ডে আছে। আমার ধারণা একই লোক তোমাকে রিকশায় করে দুবার ঘুরেছে। লোকটার নাম বলো। নাম জানি না। তার উদ্দেশ্যটা কি তুমি কি জানো? না। উদ্দেশ্য খারাপ না এটুকু বোঝা যাচ্ছে। লোকটা একটা খেলা খেলার চেষ্টা করছে। সে তার খেলাতে তোমাকে নিয়ে নিয়েছে। তুমি নিজেও খেলছো। কেন খেলছো তুমি জানো না। রনি বলল, আপনার বুদ্ধি ফেলুদার মতোই। আফসারউদ্দিন ভুরু কুঁচকে বললেন, এই ফেলুদা ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলো তো। আপনাকে একটা বই দিয়ে দেব। বইটার নাম গ্যাংটকে গন্ডগোল। বইটা পড়লেই আপনি বুঝবেন। বইটা কি এখন দেবে? হ্যাঁ। বেশ, তাহলে দাও, আমি চলে যাই। আর প্রশ্ন করবেন না? না, বেশি প্রশ্ন করতে আমার ভালো লাগে না। আফসারউদ্দিন আবারও পাখিটা নিয়ে খেলতে শুরু করলেন। রনি এসে তার পাশে দাঁড়াল। আফসারউদ্দিন লজ্জিত মুখে বললেন, পাখিটার পানি খাওয়ার বিষয়টা বুঝতে পারছি না বলে এটা নিয়ে খেলে যাচ্ছি। কোনো জিনিস না বুঝতে পারলে আমার অস্থির লাগে। তোমার ব্যাপারটাও বুঝতে পারছি না বলে অস্থির লাগছে। রনি বলল, শুরুতে আমি ভেবেছিলাম আপনি ভালো ডিটেকটিভ না। এখন মনে হচ্ছে ভালো ডিটেকটিভ। আমি যে ভালো ডিটেকটিভ তার প্রমাণ দেব? তুমি যে লোকটির সঙ্গে রিকশা করে ঘুরেছ তার নাম তুমি জানো, তাকে তুমি চেনো। মিথ্যা করে বলছো যে তুমি তাকে চেনো না। লোকটার নাম হাব্বত আলী। সে আগে এই বাড়িতে এসেছিল। আপনি কিভাবে বুঝলেন তার নাম হাব্বত আলী? তুমি একটা বুদ্ধিমান ছেলে। বুদ্ধিমান ছেলে নিতান্তই অপরিচিত কারোর সঙ্গে রিকশায় উঠবে না। হাব্বত আলী তোমার পরিচিত। প্রথম দিনেই তুমি তাকে পছন্দ করেছিলে। আমি তোমাদের বাড়ির বুয়া এবং ইদ্রিস মিয়ার কাছে শুনেছি তুমি অনেকক্ষণ তার সঙ্গে গল্প করেছ। তুমি যে রিকশায় আজ তোমাদের বাড়িতে এসেছ সেই রিকশাওয়ালার সঙ্গে আমি কথা বলেছি। সে লোকটার যে বর্ণনা দিয়েছে সেটা শুনেছি। এখন বুঝতে পারছ? হ্যাঁ। এরপরেও কি তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে? না। ভেরি গুড। এখন বইটা দাও, চলে যাই। আফসারউদ্দিন বই নিয়ে চলে গেলেন। রাতে ঘুমোতে যাবার আগে রনিকে টেলিফোন করল লুতোপাইন। তার গলাটা ভারী। গলাটা শোনাচ্ছে অন্যরকম। মনে হচ্ছে একটা ছেলে কথা বলছে। রনি বলল, কে? আমি লুতোপা। তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? আমার জ্বর এসেছে। জ্বর এলে আমার গলা অন্যরকম হয়ে যায়। কাল আমি স্কুলে যাব না। স্কুলে না যেতে পারলে যাবে না, আমাকে বলছো কেন? তুমি স্কুলে গিয়ে দেখবে আমি নেই, তখন তোমার খারাপ লাগবে। এই জন্যে তোমাকে আগেই বলছি। আমার খারাপ লাগবে কেন? কারণ তোমার সঙ্গে আমার লাভ হয়েছে, এই জন্যে। তুমি এরকম অসভ্য কথা আর আমাকে বলবে না। আচ্ছা, বলবো না। আর আমাকে কখনো টেলিফোন করবে না। আচ্ছা, করব না। আমার কাছে কখনো ছবিও চাইবে না। তোমাকে আমি আর কোনো ছবি এঁকে দেব না। যেগুলো দিয়েছ সেগুলোকে ফেরত নিয়ে যাবে? নিতেও পারি। প্লিজ ফেরত নিও না। তুমি যদি আমাকে আর টেলিফোন না করো তাহলে ফেরত নেব না। আর টেলিফোন করব না। প্রমিস? লুতোপা বলল, প্রমিস। বলতে বলতেই তার কান্না পেয়ে গেল। সে কেঁদে ফেলল, তবে কোনো শব্দ করল না। তারপরেও কি করে যেন রনি ব্যাপারটা বুঝে গেল। সে গম্ভীর হয়ে বলল, কাঁদছ কেন? লুতোপাইন ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার জ্বর এসেছে, মাথা ব্যথা করছে, এই জন্যে কাঁদছি। রনি খট করে টেলিফোন নামিয়ে রাখল। লুতোপাইন ক্লাসে আসেনি। রনির পাশের চেয়ারটা খালি। রনির মনে হলো ক্লাসে আজকের দিনটা তার ভালো যাবে। কেউ তাকে বিরক্ত করবে না। একটু পরপর বলবে না, এই কি করছো? ছবি আঁকছো নাকি? একটু দেখি। এই ছবিটা আমাকে দেবে? ছবিটা না এঁকে সে যদি জানালা দিয়ে বাইরে তাকাতো তাহলে বলতো, এই জানালা দিয়ে কি দেখছো? মেয়েটা যে কি কথা বলতে পারে! কেউ যদি মেয়েটার ঠোঁটে একটা স্কচ টেপ লাগিয়ে দিত। আজ সোমবার,
প্রথম পিরিয়ড অঙ্ক। অঙ্ক মিসের নাম শাহানা। উনি খুব ভালো অঙ্ক জানেন এবং ক্লাসে অনেক মজা করেন। অঙ্ক মিস এসেই বোর্ডে এক গাদা ডেসিমেলের অঙ্ক দিয়ে দিলেন। হাসি হাসি মুখ করে বললেন, 5টা অঙ্ক দিয়েছি, যে সবার আগে 5টা অঙ্ক করে আমার কাছে জমা দিতে পারবে তার জন্য প্রাইজ আছে। রনির ঠিক সামনের সিটে বসে মিঠু। সবাই তাকে ডাকে মোটা মিঠু। মোটা মিঠু অঙ্ক ইংরেজি কোনো কিছুই পারে না, কিন্তু খুব প্রশ্ন করতে পারে। সে উঠে দাঁড়িয়ে বলল, কি প্রাইজ মিস? অঙ্ক শেষ করো, তারপর দেখবে কি প্রাইজ। প্রাইজ কি আজই দেয়া হবে? হ্যাঁ, আজই দেয়া হবে। শুধু একটাই প্রাইজ? সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ নেই? মিঠু, তুমি বসো তো। মিঠু বসল এবং পেন্সিল কামড়াতে লাগল। পেন্সিল কামড়ানোর কাজটা মিঠু খুব ভালো পারে। রনি জানে ক্লাসের ঘন্টা পড়ে যাবে, মিঠু পেন্সিল কামড়াতেই থাকবে, একটা অঙ্কও করতে পারবে না। অঙ্ক মিস একবার তাকে জিজ্ঞেস করেছিলেন, 4 + 0.5 কত? মোটা মিঠু বলেছিল 5। লুতোপাইন থাকলে কি করত? সেও পেন্সিল কামড়াত, তবে সব অঙ্ক শেষ করে তারপর। মেয়েটার অদ্ভুত ব্যাপার হলো, সব অঙ্ক শেষ হলেও সে কখনো হাত তুলে বলবে না, মিস আমি অঙ্ক সবগুলি করে ফেলেছি। তার নাকি ম্যাডামদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে ভালো লাগে না। শাহানা মিস বললেন, কি ব্যাপার, আজ কি লুতোপা আসেনি? তিনি বিশেষ কাউকে প্রশ্ন করেননি, কিন্তু যথারীতি জবাব দিল মিঠু, মিস লুতোপা আজ আসেনি, সে গত সোমবারেও আসেনি। মিস বললেন, লুতোপা না এলে তো অঙ্কের প্রাইজ কেউ পাবে না। রনির মনে হলো মিসের কথা খুবই সত্যি। লুতোপা থাকলে এতক্ষণে সব অঙ্ক শেষ করে সে পেন্সিল কামড়াতে কামড়াতে রনির সঙ্গে গল্প করার চেষ্টা করত। মোটা মিঠু বলল, মিস আপনি কি প্রাইজটা টেবিলের উপর রাখবেন? তাহলে প্রাইজটা দেখে দেখে আমরা অঙ্ক করতাম। মিস তার হ্যান্ডব্যাগ খুলে গিফট র্যাপে মোড়া একটা প্যাকেট টেবিলে রাখলেন। প্যাকেটের সাইজ দেখে রনির কাছে মনে হচ্ছে চকলেট। লুতোপা চকলেট পেলে খুবই খুশি হতো। মেয়েটা এমন চকলেট খেতে পারে, তার ব্যাগে সব সময় চকলেট থাকে। 5টা অঙ্কের ভেতর রনি 4টা করে ফেলেছে, আর শুধু একটা বাকি। যে 4টা করেছে রনির ধারণা সেগুলো শুদ্ধ হয়েছে। 5 নম্বরটা ঠিক মতো করে ফেলতে পারলে চকলেটের প্যাকেটটা সেই পাবে। রনি চকলেট পছন্দ করে না। সে ঠিক করে রাখল, যদি প্রাইজটা সে পায় তাহলে লুতোপাইনকে দিয়ে দেবে, তবে নিজের হাতে দেবে না, লুতোপাইনের চেয়ারে রেখে দেবে। সঙ্গে একটা নোট থাকবে, নোটে লেখা ফর ইউ। লুতোপাইন খুবই অবাক হবে, ভুরু কুঁচকে চিন্তা করে বের করার চেষ্টা করবে কে দিল চকলেটের প্যাকেট। রনি, হ্যালো রনি। রনি 5 নম্বর অঙ্কটা মাত্র শুরু করেছে, তার ধারণা এই অঙ্কটাও সে পারবে। ঠিক তখনই মিস ডাকলেন। রনি উঠে দাঁড়ালো। মিস বললেন, রনি, তুমি প্রিন্সিপাল আপার ঘরে যাও, তোমার বাবা টেলিফোন করেছেন, জরুরি, অঙ্ক খাতাটা আমার কাছে দিয়ে যাও। রনির মোটেও যেতে ইচ্ছা করছে না, কারণ সে জানে এমন কোনো জরুরি ব্যাপার না। তারপরেও সে গেল। তার মনটা খারাপ হয়েছে, কারণ তার মনে হচ্ছে 5 নম্বর অঙ্কটাও সে পারবে। কে, রনি? হ্যাঁ। হ্যাঁ কি বলো? জি। জি। শোনো, আজ টিফিন টাইমে তুমি স্কুল কম্পাউন্ড থেকে বের হবে না। আচ্ছা। প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে আমি তোমার জন্য একটা সিকিউরিটি লোক রেখেছি, সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে। আচ্ছা। সে ডিউটি শুরু করবে আজ বিকাল 3টা থেকে, অর্থাৎ তোমার স্কুল ছুটির পর থেকে। আবার হুঁ বলছো কেন? বলো জি কিংবা ওকে। ওকে। সিকিউরিটি লোকের নাম রুস্তম, এক্স আর্মি ম্যান। ওকে। তোমার দাদাজান খুবই ঝামেলা করছেন। তিনি আমার নামে ফৌজদারি মামলা করেছেন। তার ধারণা আমি লোক দিয়ে বিভিন্ন সময় তোমাকে কিডন্যাপ করাচ্ছি। বদ্ধ উন্মাদ না হলে এমন আইডিয়া তার মাথায় আসে কি করে কে জানে। এই উন্মাদ আজ বিকেলে বাড়িতে আসবে, তুমি তার সঙ্গে কোনো কথা বলবে না। কেন কথা বলবো না?
একজন উন্মাদের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না, এই জন্য কথা বলবে না। ওকে। টেলিফোন শেষ করে ক্লাসে ফিরে রনি দেখে অঙ্ক মিসের পরীক্ষা শেষ হয়েছে, প্রাইজটা পেয়েছে সে। কেউ 4টা অঙ্ক শুদ্ধ করতে পারেনি, শুধু রনি করেছে। শাহানা মিস বললেন, আমার কথা ছিল 5টা অঙ্ক শুদ্ধ করতে হবে, তুমি 5মটা করতে পারোনি। এর ফল্ট তোমার না, তোমাকে আমি প্রিন্সিপাল আপার ঘরে পাঠিয়েছিলাম, কাজেই তোমাকে পুরস্কারটা দেয়া হচ্ছে। মোটা মিঠু বলল, মিস এটা ফেয়ার না, আমি প্রোটেস্ট করছি। মিঠু, তুমি কি চুপ করে বসবে? না মিস, আমি বসবো না। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থেকে পেন্সিল কামড়াও। মিস, আমি বাজি রাখতে পারি রনি 5 নম্বর অঙ্কটা পারবে না। লুতোপা থাকলে পারত, ও পারবে না। ওকে প্রাইজ দেয়া যাবে না মিস, আমি প্রোটেস্ট করছি। মোটা মিঠু প্রোটেস্ট করে দাঁড়িয়ে থাকতে থাকতেই অঙ্ক ক্লাস শেষ হলো। পরের ক্লাস সায়েন্সের। সায়েন্স মিস ঢুকেই বললেন, রনি কোথায়? রনি উঠে দাঁড়ালো। মিস বললেন, প্রিন্সিপাল আপার ঘরে যাও, তোমার জরুরি টেলিফোন এসেছে। মোটা মিঠু বলল, প্রতি ক্লাসেই রনির একটা করে জরুরি টেলিফোন আসছে আর সে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে। আই প্রোটেস্ট। রনির ইচ্ছা করছে বলে, আমি টেলিফোন ধরব না। আমি নিজেও প্রোটেস্ট করছি। সেটা বলা সম্ভব না। রনি প্রিন্সিপাল আপার ঘরের দিকে রওনা হলো। এখন কে টেলিফোন করেছে কে জানে। বাবা কি আবার করেছেন? নতুন আরেকজন সিকিউরিটি গার্ডের কথা বলবেন? নাকি মা করেছেন? নাকি অন্য কেউ? হ্যালো রনি। আই গাধা, আমাকে চিনতে পারছিস না? না, আপনি কে? আমি তোর দাদা যান। ও আচ্ছা। ও আচ্ছা, কি বল। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। তোর ফলস বাবা তোকে নিয়ে যেসব কাণ্ড কারখানা শুরু করেছে সেটা তো আর সহ্য করা যাচ্ছে না। ওর নামে শিশু নির্যাতন আইনে মামলা ঠুকে দিয়েছি। মজা টের পাবে। মজা কত প্রকারও কি কি এক ধাক্কায় বুঝে ফেলবে। ও আচ্ছা। ও আচ্ছা ও আচ্ছা করিস না, মন দিয়ে শোন কি বলছি। তোর স্কুল ছুটি হবে কয়টায়? 3টায়। 3টার আগেই আমার গাড়ি তোর স্কুল গেটের সামনে থাকবে, সঙ্গে আমার লোকজনও থাকবে। তুই আমার গাড়িতে উঠবি, সবুজ রঙের পাজেরো গাড়ি, ড্রাইভারের নাম সালাম। কি রঙের গাড়ি? সবুজ রঙের গাড়ি, পাজেরো। সবুজ রং? হ্যাঁ সবুজ। তুই কি কানে ঠসা হয়ে গেছিস? এক কথা কতবার বলতে হবে? দাদা যান, তুমি কি সবসময় এই গাড়িতে চড়ো? কি ধরনের কথা বলছিস? এই গাড়িতে চড়বো না তো কি অন্যের গাড়িতে চড়বো? আমাদের স্কুলের একজন মিস রিক্সা করে যাচ্ছিলেন, তখন সবুজ রঙের একটা গাড়ি ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তাতে কি হয়েছে? বাংলাদেশে কি একটাই সবুজ রঙের গাড়ি? ফাজিল ছেলে, অতিরিক্ত কথা বলা শিখে গেছিস। যেটা বলছি সেটা করবি। স্কুল ছুটি হওয়া মাত্র আমার গাড়িতে উঠে পড়বি। ড্রাইভারের নাম মনে আছে? মনে আছে। নাম বল। ড্রাইভারের নাম সালাম। গুড বয়। টেলিফোন রাখলাম। এতদিন তোর ফলস বাবা তোকে কিডন্যাপ করতো, আজ করবে আসল দাদা। রনিদের স্কুল ছুটি হলো 3টায়। 3:20 মাথায় সব ছেলে মেয়ে চলে গেল। রনিকে কোথাও পাওয়া গেল না। বিরাট হইচই পড়ে গেল। স্কুলের 2জন দারোয়ানের একজন বলল, মোটা মতো কালো একজন লোকের হাত ধরে রনি বের হয়েছে। অন্য দারোয়ান বলল, সে দেখেছে ফর্সা লম্বা এক লোক রনির স্কুল ব্যাগ এবং পানির ফ্লাস্ক হাতে নিয়ে যাচ্ছে। রনি গেছে লোকটার পেছন পেছন। দারোয়ান 2জনকেই পুলিশ ধরে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য। স্কুলের প্রতিটি ঘর খোঁজা হলো, বাথরুম খোঁজা হলো, যদি রনি কোথাও ঘাপটি মেরে বসে থাকে। রাত 8টার টিভি নিউজে রনির খবর প্রচার করা হলো। বাংলাদেশের প্রতিটি থানায় ওয়্যারলেসে খবর পাঠানো হলো। ঢাকা শহরের প্রতিটি রাস্তায় মাইকে করে বলা হতে লাগল, রনি নামের একটি ছেলে হারিয়ে গেছে, তার বয়স 9, তার গায়ের রং ফর্সা, কোঁকড়ানো চুল, পরনে সাদা শার্ট ও নীল প্যান্ট। রনির হারিয়ে যাওয়ার খবরে তার দাদাজান খুশি হলেন।
তিনি দাঁত মুখ খিঁচিয়ে বলতে লাগলেন, এইবার এরা মজা বুঝবে, এখন বুঝবে কত ধানে কত চাল। আমি তো সহজে ছাড়ব না, হত্যা মামলা ঠুকে দেব, শিশু হত্যা, বাপ মা দুজন স্ট্রেট ফাঁসিতে ঝুলবে। লুতপা খবরটা পেয়েছে টিভি থেকে। খবরটা জানার পর থেকেই সে কাঁদছে। লুতপার বাবা মেয়েকে শান্ত করার অনেক চেষ্টা করেছেন, কিছুতেই কিছু হয়নি। এখন লুতপা দরজা বন্ধ করে তার ঘরে বসে আছে। রাত প্রায় 10টা, তার জ্বর বেড়েছে। রাতে সে কিছুই খায়নি। সে তার বাবাকে জানিয়ে দিয়েছে রনিকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে কিছুই খাবে না, ঘরের দরজাও খুলবে না। রনি বসে আছে তার স্কুলের ছাদে। স্কুল ছুটি হবার পরপরই সে কাঠগোলাপ গাছ বেয়ে ছাদে উঠে গিয়েছিল। ছাদে ওঠার সময় তার মোটেও ভয় লাগেনি, বরং মজা লেগেছিল। সন্ধ্যার পর থেকে খুবই ভয় লাগছে। চারপাশ কি নির্জন, একটা লোক নেই। রাতে স্কুলে দারোয়ান থাকত, দারোয়ানদের পুলিশ ধরে নিয়ে যাওয়ায় আজ দারোয়ানও নেই। রনি বেশ কয়েকবার ছাদের রেলিংয়ের কাছে গিয়ে এই এই বলে চিৎকার করেছে, কেউ তার কথা শোনেনি। দুবার সে কাঠগোলাপের গাছ বেয়ে নামার চেষ্টা করল, সেটাও পারল না। ছাদটা এত উঁচুতে, ছাদ থেকে গাছ বেয়ে নামা অসম্ভব। যতই রাত বাড়ছে তার কাছে মনে হচ্ছে ছাদটা ততই উঁচু হচ্ছে। ছাদের বাঁ এবং ডান পাশে দুটো উঁচু দালান তৈরি হচ্ছে। সন্ধ্যার আগ পর্যন্ত সেই দালানে মিস্ত্রিরা কাজ করছিল। সন্ধ্যার পর তারাও নেই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অবশ্যই বৃষ্টি হবে। তখন রনি কি করবে? তাকে বৃষ্টিতে ভিজতে হবে। যদি ঝড় হয়? ঝড় হলে কি করবে? স্কুল ঘরের বারান্দায় একটা বাতি জ্বলছে, কিন্তু ছাদ অন্ধকার। সেই অন্ধকারও বাড়ছে। স্কুলের ছাদটা বিশাল। ছাদের মাঝখানে বড় বড় 3টা পানির ট্যাঙ্ক। কিছুক্ষণ পরপর পানির ট্যাঙ্কে ঘর ঘর শব্দ হচ্ছে। শব্দ শুনে মনে হয় ট্যাঙ্কের ভেতর বসে কেউ একজন হাসছে। ভৌতিক কোনো ব্যাপার নিশ্চয়ই। দিঘির পানিতে ভূত থাকতে পারলে ট্যাঙ্কের পানিতে থাকবে না কেন? রনি একবার একটা গল্প পড়েছিল। গল্পের নাম পানি ভূত। পানি ভূতটা দিঘির পানিতে ডুব দিয়ে থাকত। কোনো ছোট ছেলে মেয়ে দিঘির কাছে এলে হাত বাড়িয়ে তাকে ধরে পানির নিচে নিয়ে যেত। ট্যাঙ্কের পানিতে কি সেরকম কেউ ডুব দিয়ে আছে? সে কি ট্যাঙ্কের ঢাকনা খুলে হাত বাড়িয়ে রনিকে ধরবে? রনির খুব খিদে লেগেছে। সে চকলেট পছন্দ করে না। খিদের কারণে প্রাইজ পাওয়া চকলেটের প্যাকেটের সব চকলেট খেয়ে ফেলেছে। এখন তৃষ্ণা লেগেছে। তার পানির বোতলে এক ফোঁটা পানি নেই। সে রেলিংয়ে হেলান দিয়ে কিছুক্ষণ কাঁদল। এখন সে বড় হয়েছে, কাঁদা ঠিক না। কিন্তু সে কি করবে? কিছুতেই কান্না থামাতে পারছে না। প্রচণ্ড শব্দে খুব কাছে কোথাও বাজ পড়ল। রনি শব্দ করে কেঁদে উঠল। রনি আছো? রনি? রনি চমকে উঠল। তাকে কে ডাকছে? কে টর্চের আলো ফেলছে রেলিংয়ে? রনি উঠে দাঁড়াল। এখন টর্চের আলো এসে পড়ছে তার মুখে। কে রনি? হ্যাঁ। ছাদে ওঠার ব্যবস্থা কি? রনি কান্না চাপতে চাপতে বলল, পেছনে একটা কাঠগোলাপ গাছ আছে, গাছ দিয়ে উঠতে হয়। ভালো ঝামেলার মধ্যে পড়লাম। গাছ কি শক্ত? ডাল ভেঙে নিচে পড়ব না তো? রনির কান্না থেমে গিয়েছিল। এখন আনন্দে আবারও কান্না পাচ্ছে। এই কান্না আনন্দের। যিনি টর্চের আলো ফেলছেন তার নাম হাব্বত আলী। রনি বলল, আমি যেখানে আছি আপনি কিভাবে বুঝলেন? হাব্বত আলী বিরক্ত গলায় বললেন, এটা বোঝার জন্য ফেলুদা হতে হয় না। স্কুল থেকে বের না হলে তুমি যাবে কোথায়? স্কুলেই থাকবে। হাব্বত আলী গাছ বেয়ে উঠছেন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় তাকে দেখা যাচ্ছে। মানুষটার পোশাক অন্যরকম। মাথায় ক্রিকেটারদের মতো ক্যাপ, গায়ে চাদর। চাদরটার রং আগে বোঝা যাচ্ছিল না। বিদ্যুৎ চমকানোর পর রং দেখা গেল লাল।
রনি, জি। বিরাট একটা ভুল হয়ে গেছে। গাছে ওঠা শুরু করার আগে চাদরটা খুলে আসা উচিত ছিল। এখন চাদরটা ডালে বেঁধে বেঁধে যাচ্ছে। চাদরটা ফেলে দিন। এখন কিভাবে ফেলব? 2 হাত দিয়ে ডাল ধরে আছি। আরেকটা বাড়তি হাত থাকলে সেই হাতে খুলতাম। বাড়তি হাত তো নেই। আপনি উঠেই পড়েছেন, আর একটু বাকি। শেষটা পার হয় তো কঠিন। যত উপরের দিকে উঠছি গাছ ততই পিচ্ছিল হচ্ছে। এর কারণটা তো বুঝলাম না। হাব্বত আলী ছাদের রেলিংয়ে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছেন। গাছ বেয়ে ছাদে উঠতে তার বেশ পরিশ্রম হয়েছে, বোঝাই যাচ্ছে। অনেকক্ষণ ধরেই তিনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। এখন তার নিঃশ্বাস স্বাভাবিক হয়েছে। তিনি টর্চটা রনির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টর্চ জ্বালিয়ে আমার দিকে ধরে রাখো। আমি খাওয়া দাওয়া করব। তোমাকে নিয়ে গাছ বেয়ে নামতে হবে, প্রচুর এনার্জি লাগবে। রনির টর্চটা ধরে আছে। হাব্বত আলীর ঝোলা থেকে খাবারের প্যাকেট বের করেছেন। একটা বার্গার, একটা চিকেন ব্রোস্ট, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে, টমেটো সস আছে। প্রতিটি খাবারই রনির খুব পছন্দের, অথচ তিনি একবার রনিকে বলছেন না আমার এখান থেকে নিয়ে কিছু খাও। খিদের চোটে রনি চোখে অন্ধকার দেখছে। যত খিদেই লাগুক, কারো কাছে খাবার চাওয়া যায় না। তারপরেও রনি ভাবল, লজ্জা টজ্জা ভুলে গিয়ে একবার বলে, আমি কি কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই পেতে পারি? রনি, জি। তোমার সবচেয়ে পছন্দের খাবারগুলোর নাম বলো। 1 নম্বরে কি আছে? পিৎজা। 2 নম্বরে? বার্গার। 3 নম্বরে? চিকেন ব্রোস্ট। তোমার জন্য একজন না খেয়ে অপেক্ষা করছে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। ওই বাড়িতে পৌঁছানো মাত্র তোমার জন্য 16 ইঞ্চি একটা পিৎজা চলে আসবে। 16 ইঞ্চি পিৎজাতে তোমাদের হবে না? হবে। কে অপেক্ষা করছে জানতে চাইলে না? কে অপেক্ষা করছে? লুতোপাইন। রনির একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে, আপনি কি করে জানেন? তারপর মনে হলো জিজ্ঞেস করার দরকার নেই। কিভাবে কিভাবে যেন এই মানুষটা সব জানে। হাব্বত আলী চিকেন ব্রোস্টে কামড় দিতে দিতে বললেন, লুতোপাইনদের বাড়িতে পৌঁছানোর পরপর তুমি তোমার বাবা মাকে টেলিফোন করবে। তারা খুবই দুশ্চিন্তা করছেন। দুজনেই কান্নাকাটি করছেন। বড়ই আশ্চর্যের ব্যাপার, এই দুজন মানুষ তোমাকে অত্যন্ত পছন্দ করেন। রনি বলল, আমি জানি। তোমার দাদাজানের কাছ থেকে সাবধান। এই বুড়ো সবুজ রঙের পাজেরও করে ঘুরে। কে জানে ওই বুড়োই তোমাদের মিসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলেছে কিনা। রনি বলল, আপনি বলে দিন উনি ধাক্কা দিয়েছেন কিনা, আপনি তো সবই জানেন। হাব্বত আলী বিরক্ত হয়ে বললেন, আমি সব জানি তোমাকে কে বলল? আমি কি সুপারম্যান নাকি? আমি সুপারম্যানও না, স্পাইডারম্যানও না। তবে স্পাইডারম্যান হলে খুব সুবিধে হতো, তোমাকে সহজেই ছাদ থেকে নামাতে পারতাম। রনি বলল, আমি কি কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি? হাব্বত আলী বললেন, খেতে পারো না। ফ্রেঞ্চ ফ্রাই আমার খুব পছন্দের জিনিস, আমি আমার নিজের জন্য কিনেছি। রাত 11টার দিকে হাব্বত আলী রনিকে লুতোপাইনদের বাসায় নামিয়ে দিলেন। রনি এই বাড়িতে আজই প্রথম এসেছে, অপরিচিত বাড়ি। তার ভয় করছে। হাব্বত আলী বললেন, কলিং বেল টিপলেই লুতোপাইনের বাবা দরজা খুলে দেবে। তাকে তোমার পরিচয় দেবে। উনি খুবই ভালো লোক। তোমাদের মিসকে উনি চিকিৎসার জন্য নিজের খরচে বাইরে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন জানো? না। পাঠাচ্ছেন কারণ লুতোপাইন তার বাবাকে এই কাজটা করতে বলেছে। রনি শোনো, লুতোপাইন মেয়েটির সঙ্গে তুমি প্রায় খারাপ ব্যবহার করো, আর কখনো করবে না। কেন করব না? সেটা তোমাকে আমি এখন বলবো না। কোন একদিন নিজেই বুঝতে পারবে কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছি। আমি চলে যাচ্ছি। আপনার সঙ্গে কি আবার দেখা হবে? বুঝতে পারছি না, হতেও পারে। হাব্বত আলীর সঙ্গে রনির দেখা হয় 20 বছর পর। রনির সেদিন বিয়ে। রাত প্রায় 9টা। বিয়ে হয়ে গেছে। বর কনের মুখ দেখা দেখির অনুষ্ঠান হচ্ছে। বিরাট একটা আয়না ধরা হয়েছে রনির সামনে। আয়নায় কনের মুখ দেখা হবে। আয়নার উপর সাদা সুতার কাজ করা ঝালরের মতো আছে। সুতার ঝালর সরানো হল।
লুতোপাইনের মিষ্টি মুখ আয়নায় দেখা যাচ্ছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রনি। হঠাৎ তার চোখে পড়ল লুতোপাইনের ঠিক পেছনেই হাব্যতালি দাঁড়িয়েছেন। তিনি রনির দিকে তাকিয়ে ভেংচি কাটছেন। আজও তার মাথায় ক্রিকেটারদের ক্যাপ, গায়ে লাল চাদর। বিয়ের আসরে রনি তাকে অনেক খুঁজেছে, তার দেখা পায়নি। এখন রনিরা থাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর স্যান হোসে নামে একটি জায়গায়। লুতোপাইন একটি ইউনিভার্সিটিতে অঙ্ক পড়ায়, তার বিষয় বুলিয়ান এলজেব্রা। রনির ছোটবেলায় এলিয়েনদের ছবি আঁকত, এখনও তাই করে। সে একজন পেইন্টার, বাচ্চাদের বইয়ের বুক ইলাস্ট্রেশন করে। সমুদ্রের পাড়ে তাদের সুন্দর একটা বাড়ি আছে। সেই বাড়িতে তারা একটা ঘর আলাদা করে সাজিয়ে রেখেছে। তাদের ধারণা কোনো একদিন হাব্যতালি তাদের বাড়িতে বেড়াতে আসবেন, তখন তিনি এই ঘরে থাকবেন। একটা কথা বলতে ভুলে গেছি, রনি এবং লুতোপাইনের একটা মেয়ে আছে। লুতোপাইনের আগ্রহে মেয়েটির নাম আমি রেখেছি, নাম হল লীলাবতী। বাবা মা দুজনই অবশ্য তাকে ডাকে লীলা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছেলেটা। আজ ৩য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।